এত গরমের ভিতরে কত কুয়াশা পড়ছে এখানে, কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায়, ফগে আমি ড্রাইভ করতে পারতেছি না। সবাইকে শুভ সকাল। সুন্দর একটা দিন, বাট প্রচুর রোদ উঠছে, ঘড়িতে বাজতেছে প্রায় 15টার মতো, বেরোতে হবে এখনই। তো ভোরবেলা উঠা হয়েছে 6টার দিকে, পাশের যে মার্কেটে বাইকটা রাখছিলাম সেখান থেকে আবার হোটেলের নিচে রেখে আসছি। আর হোটেলে তো মোটামুটি কালকে দেখছেন থাকছি, একেবারে খারাপ না। আপনারা যদি চান আসলে নারায়ণগঞ্জের আশেপাশে যদি থাকতেই হয়, এই হোটেলটাই আসলে কাছাকাছি, এর ছাড়া আর কোনো অপশন নাই। তো একেবারে মানে খারাপ বলবো না, ভালো আছে, আপনাদের মতো করে গুছাই নিতে হবে, এই হলো ব্যাপার। আর জিনিসপত্র তো অনেক, এই যে পুরা খাট ভর্তি শুধু জিনিসপত্র আর জিনিসপত্র। তো আমার মনে হয় রেডি হই, তারপরে বেরোই। তো চলেন। তো গতকালকে মোটামুটি রাইড হয়েছে 190.6 কিলোমিটার। আজকে নতুন ডেস্টিনেশনে বেরোয় পড়লাম। হোটেলটাতে থাকছি, হোটেলের খারাপ না একেবারে, বললাম তো আপনার কানেক্টিং যদি নারায়ণগঞ্জে থাকতে হয় এটা ছাড়া উপায় নেই। আমি ডিসক্রিপশন বক্সে ওদের লিঙ্ক আর ওদের কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিতেছি। একেবারে খারাপ না, আপনাকে গুছিয়ে নিতে হবে ভাই। ওই টালার চাবি পাবেন না, ওয়াশরুমে পানিটা কি সমস্যা হইতে পারে, এছাড়া আর তেমন মেজর সমস্যা নেই। আমি যেরকম ভয় পাইছিলাম যে কি না কি আবার রাত বিরাত, আসলে তো এইসব হোটেলগুলোতে প্রবলেম হয়, বাট এটা এদিক থেকে ওরা অনেক ভালো আছে। সো আপনি চাইলে এখানে থাকতে পারেন। আজকের দিনের রুট প্ল্যান সবার আগে মনে হয় শেয়ার করি। কালকে তো নারায়ণগঞ্জে থাকা হয়েছে, নারায়ণগঞ্জের যে জায়গাটায় যাবো সেটা কালকে তো আমি আর যাইতে পারিনি। তো এখান থেকে নারায়ণগঞ্জ থেকে আমি যাব নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে তারপরে যাব কুমিল্লা থেকে চাঁদপুরে আজকে রাত্রে স্টে করার ইচ্ছা আছে। নারায়ণগঞ্জে একটা সময় বেশ অনেক আগে নারায়ণ ঠাকুর নামে কোনো একজন আসলে জমিদার হয়তো ছিলেন। উনি আসলে এই পুরা তল্লাটের জন্য অনেক কী জানি করছেন, অনেক লিখিত পড়িত অনেক ব্যাপার ছিল। তা তার নাম অনুসারে, এবং সেই জায়গাটা আসলে তো কি বলে পরিচালনাও করতো, তো সেই হিসাবে তার নামের সাথে মিল রেখে এটা নারায়ণগঞ্জ হয়েছে। এবং লিখিত পড়িতভাবে পরবর্তীতে আসলে এটা নারায়ণগঞ্জ এভাবেই পাওয়া গেছে। তো সেটাই এখনও পর্যন্ত কন্টিনিউ করা হইতেছে। আর নারায়ণগঞ্জের যে জায়গাটা আমি বাইছে নিচ্ছি সেটা হলো পানাম সিটি। যেহেতু এই জায়গাটা যাওয়ার ব্যাপারে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল, কালকেই যেতে চাইছিলাম, কারণ আমার রুটে ছিল কালকে পারি নাই। বড়নগর, খাসনগর আর পানামনগরের মধ্যে সোনারগাঁয়ের সবচাইতে আকর্ষণীয় ছিল এই পানামনগর। এটা মানে এখনো এত সুন্দর, এতটা যে ধ্বংস হয়ে গেছে, বাট যখন এটা ছিল, এটা জৌলুস ছিল। চিন্তা করে দেখেন যে এটা কি পরিমাণ মানে বেস্ট ছিল। মেঘনা শীতলক্ষার পার ধরে আসতো বিলিতি কাপড়, আর বাংলাদেশ থেকে যাইতো মুসলিম। তো এইভাবেই আসলে এখানে একটা বাণিজ্যিক পুরা কার্যক্রম গড়ে ওঠে, এবং তখনই আসলে এই পানাম সিটির উদ্ভব। তো পরবর্তীতে কালের বর্তমানে আসলে এটা একেবারে শেষ হয়ে গেছে। এখানে যারা ছিল তারা চলে গেছে, অনেক কাহিনী আছে। এর আগে আমি আসছি পানাম সিটিতে সোনারগাঁয়ে, আপনারা চাইলে আমার সেই ব্লগগুলো দেখে নিতে পারেন। আজকে আর এত বিস্তারিত নাই বলি। একটা সময় যখন এটা ধ্বংস হয়ে গেছে, সবাই এখানে লুটপাট করে, মানে দরজা জানলা দেখবেন এখানে আসলে কিছুই নাই, সবকিছু নিয়ে গেছে। বাট এখন সরকারিভাবে পরবর্তীতে এটাকে সংরক্ষণ করে আসলে যতটুকু সম্ভব হয়েছে রাখা গেছে। সময়টাতে এত মানে খাটো মানুষ থাকার কথা ছিল না। আমার মতো যারা 6 ফিট, তাদের জন্য এই জায়গাটা দিয়ে আসা বেশ কষ্ট। অথবা এমন হইতে পারে যে এটা কোনো এক্সট্রা পথ, যেটা হয়তো সচরাচর সবসময় ব্যবহার তারা করতো না, হইতেও পারে। তো এটা যখন ছিল আসলে কেমন যে ছিল, এটা এখনকার পরিবেশ দেখলেই বোঝা যায় যে অনেক অন্যরকম ছিল। তো যাক, আমি এখান থেকে বেরোই, আমার পরের ডেস্টিনেশনে যাই। আজকে অনেকগুলা জায়গা যাইতে হবে, অনেক রুট প্ল্যান বড়।
তো সাথে সাথে থাকেন, দেখতে থাকেন। সারা রাত জেনে আসছি, এই দেখেন, দেখছেন এত গরমের ভিতরে কত কুয়াশা পড়ছে এখানে, কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায়, ফগে আমি ড্রাইভ করতে পারতেছি না। নরসিংদী আসলে একটা পুরাই পলিউটেড একেবারে এরিয়া। নরসিংদী নারায়ণগঞ্জের এই রাস্তাটা, কালকে বলতেছিলাম না যে এত ট্রাক আর বাস এই রাস্তাগুলো দিয়ে চলে, মানে বালি দিয়া ধুলা দিয়া, আর রাস্তাগুলো কেন জানি কনস্ট্রাকশনের কাজ শেষ হতেছে না, চলতেই আছে, সময় লাগবে অনেক। আর এই ধরনের ধোঁয়াশা দেখতে হবে আপনাদেরকেও। শীতলক্ষ্যা নদীর পার ধরে আগাইতেছি, এত সুন্দর লাগতেছে দেখতে, মনে হইতেছে কি এই জায়গাটায় কিছুক্ষণ বসে থাকি, বাট আসলেই একেবারে উপায়ও নাই, সময়ও কম, আর এত আঁকাবাঁকা রাস্তা, আমার ঘুম পাইতেছে এত বেশি। কেউ সাথে থাকলেও ভালো হতো, একটু কথাবার্তা বলা যেত, কেউ একটু বিড়ি সিগারেট খাইতো, আমারও একটু সময় পাস হইতো, ভালো লাগতো। ওয়াও, আসলেই দারুণ লাগতেছে শীতলক্ষ্যা নদীর পার। পলাশ নরসিংদীতে আছি, আর এটা নিয়ে আমার 53 নম্বর জেলা নরসিংদী। নরসিংদীতে আসলে পার্কে ভরা, অনেক অনেক পার্ক, অনেক সুন্দর সুন্দর পার্ক, বাট আমার যেই পার্কটা যাওয়ার ইচ্ছা ছিল ড্রিম হলিডে পার্ক, বাট আসলে এত অল্প সময় যায় আমার পোষাবে না, কারণ ওইখানে আমি আরও পরে আসবো এবং বেশি করে এক্সপ্লোর করব। তো আমি যে জায়গাটা বেছে নিছি এটা হলো লক্ষণ সাহা জমিদার বাড়ি। এই জায়গাটায় একটু ঘুরবো, আশা করি ভালো লাগবে আপনাদের। জমিদার বাড়িটা, সেই জমিদার বাড়ির সামনে সুন্দর একটা জমিদার বাড়ি, এ পাশে একটা বিল্ডিং, এ পাশে একটা বিল্ডিং, আর ওইটা জানি না কি, পার্কিং করি আগে। এটা একটা পুরাতন জমিদার বাড়ি, বাড়িটা অতি মাত্রায় সুন্দর, যদি না আসতাম সত্যি মিস করতাম। জমিদার আসলে লক্ষণ সাহা এই জমিদারির মূল গোড়াপত্তনকারী, আর তার 3 পুত্র ছিল, এর মধ্যে বড় পুত্র এবং কনিষ্ঠ পুত্র আসলে পর্যায়ক্রমে কলকাতায় চলে যায়, মানে ভারতে চলে গেছে। দেন মেজো যে পুত্র ছিল তিনি ছিল একটা সময়, এবং তার একটা ছেলে ছিল, এবং সেই ছেলে নাকি আসলে এখানে এক উকিল ছিলেন, সেই উকিলের কাছে এই জমিদারিটা মানে জমিদার বাড়িটা বিক্রি করে যায়, এর জন্য উকিল বাড়ি নামেও নাকি পরিচিত এটা। তো এখানে স্থানীয় এক কাকার সাথে, মানে স্থানীয় এক বেশ বয়স্ক 70 বছর বয়সী এক বৃদ্ধ লোকের সাথে কথা হইতেছিল, আপনারা তার মুখ থেকে একটু ইতিহাসটা শুনতে পারেন। বাট এরা কি, মানে এদের আদি পুরুষ বা বর্তমানে কেউ কি আছে? আদি পুরুষ এইখানে কোনো লোক নাই, তাই তাকে এই জাতের বাড়ি একজন বুয়া কয়া বাড়ি ওই এনেছিল, আর বাড়ি চলে যায় অনেক থাকে। ও, এটা না উকিল বাড়ি, কোনো এক উকিল কিনছিল। উকিল সাহেব কোথায় তাহলে এখন? উকিল সাহেব তো মারা গেছে, উকিল সাহেব নারায়ণগঞ্জ, উকিল সাহেব কিনছে ওই বংশধরের একজনের কাছ থেকে, এরপরে এটার মধ্যে ফেস আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিয়ে মামলাও চলছে, ওরা রায় পাইছে আবার 2-3 বার ইয়ারা, তাই এই হিন্দু জাতের হয় তাদের মধ্যে। ও যাক, তো একটু দেখাই আপনাদেরকে বাড়িটা আরো কাছ থেকে। এটা জামিনা মহল নামে আপাতত আহমদ আলী অ্যাডভোকেট, ইয়েস, তার নামেই বা কারো নামে আছে জমিদারটা। এটা দোতলায়ও হয়তো যাওয়া যায়, আমি জানি না আসলে বন্ধ কিনা, দেখি ট্রাই করে চলেন যাওয়া যায় কিনা দেখে আসি। ও আচ্ছা, এদিক দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে একটু উপরে যাই। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উপরে, এই তো চলে আসছি। তো এখানে টুরিস্ট আসে, বোঝা যায়, এখানে অনেকের নাম লেখা আছে, নয়ন, ফাতেমা, তেবা, মাহি, অনেক ভালোবাসা প্রেমিক প্রেমিকার নাম আছে। তো আমি আর এরকম কিছু লেখার ইচ্ছা নাই, আমি একটু বাড়িটা দেখতে আসছি, যেহেতু একেবারেই একা আমি, ভালো লাগতেছে না, এত বড় বাড়ি, সুন্দর অনেক বাড়িটা আসলেই। এখান থেকে জমিদার, এখান থেকে দাঁড়ায় নিচের দিকে চিন্তা করে দেখেন, নিচের দিকে আমি জমিদার হয়ে নিচে বলতেছি, হ্যাঁ ঠিক আছে, মানে নিলাম তোমাদের শর্ত, বা তোমরা এটা করো, দারুণ হইতো না? আচ্ছা, তো ঠিক আছে, এই মোটামুটি। তো একটু নিচে নামি আর পুরো বাড়িটা একটু সিনেমেটিক শট দেখাই আপনাদেরকে, আশা করি ভালো লাগবে, তারপরে আমরা আগাবো, চলেন।
হ্যাঁ, তোমার ভিডিও করব, তোমার ভিডিও করে দিয়ে দিই, ঠিক আছে, সবার কাছে পাঠাই দিই, পরে তোমারে সবাই খুঁজতে আসবো, সবাই তোমারে দেখতে আসবো, পরে তুমি অনেক ফেমাস হয়ে যাবে। দিছ, খুশি হয়েছ? দুষ্ট ছেলের দল। তো এখন রাস্তায় কথা হবে আপনাদের সাথে। নরসিংদীর নামকরণে কিন্তু রাজা নরহিংসের একটা বড় রোল আছে। পঞ্চদশ শতাব্দীতে রাজা নরহিংস ব্রহ্মপুত্র নদীর তীরে একটা ছোট্ট নগরী গড়ে তোলেন, যেটার নাম ছিল নরহিংসপুর। তো ধারণা করা হয় সেই নাম থেকেই, মানে রাজা নরহিংসের নাম থেকেই নরসিংদী নামটা আসছে, মানে প্রতিষ্ঠিত হয়েছে। আর ফাইনালি 1984 সালে নরসিংদী আসলে জেলা হিসেবে পুরোপুরি প্রতিষ্ঠিত। তো নরসিংদীতে কিন্তু প্রচুর পার্ক আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার। বাট আমি যে জায়গাটা আসছি আমার কাছে চমৎকার লাগছে, খুবই ভালো লাগছে। আসলে সহজ সরল মানুষগুলা মানে কেমন যেন হয়, তাই না? আমি আমার যে একটা ডায়েরি মেনটেন করতেছি, ওই যে কাকা গ্রামের, উনি আসলে লেখাপড়া এত পারে না। আমি যখন বললাম যে কাকা আপনি কি একটু লিখে দিবেন, উনি প্রথমে মানে নাও করেনি, আমাকে বলতেছে আমি তো এত লিখতে পারি না, তবে আমি ট্রাই করে দেখতে পারি। এত ভালো লাগছে ওনার কনফিডেন্টটা। আর অনেক শিক্ষিত মানুষ বলছি, বাট লিখতেই চায় না, ভয় পায়, মনে জানি কি লিখলে জানি আমি কি করে ফেলবো। জানি না কেন এরকম করে। আর গ্রামের এই মানুষগুলি আসলেই অতিমাত্রায় আমাদের প্রিয়। তো যেহেতু আমি আপনাদেরকে আগেই বলছিলাম একটা বিষয়, যে আমি একটা বিভাগের পুরো যখন ধরবো পুরোটা শেষ করব, এর মাঝখানে অন্য কোনো বিভাগ ঢুকবে না, শুধুই ঢাকাটাকে আমি কমন হিসেবে ধরছি। তো সেই হিসাবে আজকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে তারপরে কিন্তু আমরা ঢুকে যাব কুমিল্লা হয়ে, তার মানে চট্টগ্রাম বিভাগের কিন্তু আমরা আস্তে আস্তে প্রবেশ করতেছি। আর চেয়ারম্যান জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া স্বাগতম। সো ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আপনাদেরকে স্বাগতম। রেল লাইনের পথ ধরে আগাইতেছি, যাব আবি রিভার ইকো পার্কে। পার্কের সামনে আসছি, কিন্তু রাস্তাটা একটু বেশি খারাপ। পার্কিং এই হলো পার্কটা। আমার কাছে ভালো লাগছে পার্কটা, খুব ছিমছাম, অনেক বেশি সুন্দর। পরিবেশটা আসলে অনেক সুন্দর, একেবারে খুব পরিপাটি লাগতেছে আমার কাছে, এত গোছানো। আর এই জিনিসটা তো অনেক বেশি সুন্দর, একটা কুমির, ওরে বাবা কত পানি এখানে, সুন্দর জায়গাটা। ওই একটা কুমির একটা মাছকে কামড় দিয়ে ধরছে, এই যে দেখেন, দেখছেন? আরো জুম করে দেখাই, এই দেখেন, দারুণ বানাইছে জিনিসটা। তো একেবারে দুপুরবেলা আসছি, আসলে লোকজন নাই, ভালো হয়েছে আমার জন্য, নিরিবিলি সব দেখতে পারতেছি। তো বিকেলের দিকে প্রচুর মানুষজন আসে, একেবারে খুব মানে কি বলবো, খুব সুন্দর লেভেলের একটা বিনোদন কেন্দ্র এটা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে। তো চাইলে আপনারা আসতে পারেন, তবে রাস্তাটা যদি একটু কনসিডার করতে পারেন তাহলে, নাইলে একটু কষ্ট হইতে পারে, বাট এর থেকে বেশি আর কিছু না, খুবই সুন্দর জায়গা। এই ব্রাহ্মণবাড়িয়া দিয়ে কিন্তু আমার চট্টগ্রাম বিভাগে ইন করা হয়ে গেল, এবং এটাই হবে আমার শেষ বিভাগ। শেষ করতে পারলে 64 জেলাও শেষ হয়ে যাবে। তো ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসটা একটু যদি বলি তাহলে ঠিক এরকমটা হবে। 1984 সালে বাংলাদেশের সব মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। সেক্ষেত্রে কুমিল্লা জেলার 3টা মহকুমা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া আর চাঁদপুরকে জেলার মর্যাদা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া একটা ইন্ডিভিজুয়াল জেলা, যেটা চট্টগ্রাম বিভাগের আন্ডারে পড়ছে। আর সেন বংশের রাজত্বকালে এখানে ব্রাহ্মণ কুলের বড়ই অভাব ছিল, তাই এখানে আসলে পূজা অর্চনা করা খুবই কষ্ট হয়ে গেছিল। তাই তারা কিছু ব্রাহ্মণ পরিবারকে এখানে নিয়ে আসে, যারা এখানে পরবর্তীতে ঘরবাড়ি করে আসলে বসবাস শুরু করে। তো এই ব্রাহ্মণবাড়িয়া নামকরণের পিছনে এটাও এক ধরনের একটা কি বলবো, অনেকেরই ধারণা যে এই ব্রাহ্মণরা এখানে থাকতো, এবং তাদের সাথেই মিল করে হয়তো এই জেলার নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো অনেক পক করছি, তো এখন পুরো পার্কটা আপনাদেরকে একটু সিনেমেটিক শট দেখাই। আর ওই পাশে একটা চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানাটা আগে দেখাবো, তারপরে কিছু সিনেমেটিক শট দেখাবো, তারপরে এখান থেকে বের হবো। চিড়িয়াখানায় ও বাবা, উট পাখি আছে কত বড়,
ও মাই গড, এখানে উট পাখি আছে, আনবিলিভেবল। এই দেখেন, এই যে ময়ূর, ওই যে একটা পেখম মিল আছে। ঘড়িতে সময় এখন 3:40। তো কুমিল্লাতে পৌঁছাইতে হবে অন্তত 5:30টার মধ্যে। তো কিভাবে পৌঁছাবো জানি না, বাট পৌঁছাইতে হবে, কারণ যেখানটা বাইছে নিছি ময়নামতি ওয়ার সেমিট্রি, সেটা 5:30 6টার মধ্যে মেবি বন্ধ করে দেয়। তার মানে বুঝতেই পারতেছেন 6টার মধ্যে যাইতে হবে। তো রাস্তায় মোটো ব্লগে আসবো কিনা জানি না, একটানা রাইড করবো এখন একেবারে কুমিল্লা, যে আপনাদের সাথে আমার কথা হবে। আর আমি মির্জানগর দেবপুরের যে রাস্তাটা আছে ভেতরে, সেটা দিয়ে আসছি। প্রায় 70 কিলোমিটার রাস্তা। রাস্তাটা খুবই ভালো, চাইলে আপনারা এই রাস্তাটা ব্যবহার করতে পারেন। আর কুমিল্লাতে যে জায়গাটা আমি বেছে নিচ্ছি সেটা হলো আসলে ময়নামতি ওয়ার সেমিট্রি। সেই 1941 থেকে 1945 সালে বার্মায় যে আসলে যুদ্ধ হয়েছিল, সেখানে প্রায় 45,000 কমনওয়েলথ সৈনিক আসলে নিহত হয়। তো তাদেরকে 9টা স্থানে আসলে সমাধিস্থ করা হয়। এর মধ্যে বাংলাদেশে আছে 2টা, একটা হলো এই কুমিল্লাতে, আরেকটা হলো চিটাগাংয়ে। 2টা ওয়ার সেমিট্রি আছে। বলতে বলতে আমরা চলে আসছি। এটা আমার কাছে বরাবরই মানে অতিরিক্ত ভালো লাগে, অনেক বেশি মাত্রায় সুন্দর লাগে। একেবারে কোয়াইট অ্যান্ড কাম একটা প্লেস, কিন্তু এটা মনে হয় বন্ধ হয়ে গেছে। তো একটু সামনে যাই, আপনাদেরকে দেখাই, চলেন। এই হলো কুমিল্লা ওয়ার সেমিট্রি, যেটার কথা আপনাদেরকে এতক্ষণ বলতেছিলাম। বাট এখানে প্রচুর শব্দ, আমার কথা কতটুকু শুনতে পারবেন জানি না। বাট এটা বন্ধ হয়ে গেছে 5:30টায় মেবি। আমার আসতে দেরি হয়ে গেছে, বাসতেছে এখন 6টা। তো কি করবো, বাট ডেস্টিনেশনে আসতে পারছি এবং জায়গাটা আপনাকে দিনের আলোতে দেখাইতে পারলাম, এটি অনেক বেশি মাত্রায় ভালো লাগে কাজ করতেছে। আর যেহেতু ভেতরে ঢুকতেও পারতেছি না, সো আমার মনে হয় চড়ুই পাখির একটু উড়াই দিই, দেখি আপনাদেরকে কতটুকু কাভার করতে পারি আর কতটুকু দেখাইতে পারি। তো কুমিল্লাতে কিন্তু অনেক জায়গা আছে ঘোরার মতো বা দেখার মতো। কয়দিন আগে যেটা বললাম না, যে কুমিল্লাতে বেশ ভালো এক্সপ্লোর করা হয়েছে। আর যেহেতু আজকে আমার সময়ও কম, তবে কি কুমিল্লাতে কিন্তু আমার থাকার ইচ্ছা ছিল আজকে, যদি দাদা আসতো। দাদার সাথে ফাইনালি যখন কথা হলো, দাদার যে জবটা হওয়ার কথা ছিল সেটা ডান হয়ে গেছে অলরেডি। সো দাদা একটা ট্রেনিংয়ে আছে, তো এর জন্য দাদা আজকে আর আসতে পারলো না। কালকে সকালে দাদা আসবে। আর জেরি আসতে পারবে না। জেরিও বেশ, সেই যে মোটরসাইকেল সমস্যা হয়ে জেরি যে ঢাকায় গেছে, আসলে ও আর জয়েন করতে পারেনি। দাদা যখন জানাইলো, তখন আমি আসলে ডিসিশনটা একটু চেঞ্জ করে ফেলছি। আজকে আসলে আমার সবচাইতে মনে হয় বেশি রাইড হবে। কুমিল্লাতে একা আসলে থাকার ইচ্ছা নাই। চাঁদপুরে আমাদের একটা অফিসের একটা সাব সেন্টার আছে, আর সেখানে এক দাদাও আছে। তো ভাবলাম যে সেখানে চলে যাই। দাদার সাথে কথা বললাম, সেখানে রুম বুকিং করে ফেলছি। তো ওখানে যে দাদার সাথে বরঞ্চ টাইম স্পেন্ড করা বেশি ভালো হবে আর ভালোও লাগবে। এখানে একা একা বসে থাকার থেকে 2 ঘন্টার জার্নি। আমি আসলে এই গালিমপুর হয়ে যাইতেছি। এখানে যেহেতু আমি কুমিল্লার পরে, সেহেতু গালিমপুরের আমার জন্য কাছে হয়েছে। আর আপনারা চাইলে মতলব দিয়েও যাইতে পারেন। যদি ঢাকা থেকে আসেন, মতলব আপনাদের আগে পড়বে। তো চাঁদপুরে আপনাদেরকে স্বাগতম। হইতেছিল অনেক বৃষ্টি, তাই ক্যামেরাটা খুলে রাখছি। বাট মনে হলো যে একটু ভিডিওতে আসি আপনাদের জন্য। এখনও আমার কিন্তু অনেক, আরও 1 ঘন্টা 33 মিনিটের মতো লাগবে। তো চাঁদপুর শহরে সবাইকে স্বাগতম। যদিও ওই যে সাইনবোর্ডটা দেখছিলাম, ওইখানে একটু দাঁড়াইছিলাম।
আর দাদা চলে আসছে দুপুরে। আসলে আজকে খাওয়াই হয়নি, বললাম না, রাস্তায় দাঁড়ায় আমি একটা চিপস আর এক বোতল পানি খাইছিলাম। তো দাদার সাথে একবারে ডিনার করব এখন। আমি যাব কালীবাড়ি মোড়, মেবি জায়গাটার নাম জোড়া পুকুর পার, ওখানে ওয়াইডব্লিউসি এর গেস্ট হাউস, সেখানে আমি থাকবো রাতে। তো দাদা ওখানে অপেক্ষা করতেছে আমার জন্য। বেশ ভালোই আজকে টায়ার্ড হয়ে গেছি, আমি বলছি না যে আজকে অনেক অনেক রাইড হয়েছে, যেটা একেবারে বলার বাইরে, অনেক রাইড হয়েছে আজকে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সারাদিনে, কিন্তু সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি টুকটাক বৃষ্টি ফেস করতে করতে এই পর্যন্ত আসছি। দেখছেন ভালোই বৃষ্টি পড়তেছে। তো আমি ক্যামেরাটা খুলে ফেলি, পরে আপনাদের সাথে আবার কথা বলবো। দাদার ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আসলাম। এর মধ্যে নামছে প্রচন্ড বৃষ্টি। এখন আমার 5 তলায় উপরে উঠতে হবে। আমার রুম হলো 5 তলাতে। চলেন যাই, হাঁটতে হাঁটতে 5 তলায় উঠি। আর এইটা হলো আজকে আমার রুম, অনেক বড় রুম দেখছেন। এই রুম নিয়ে পরে ডিটেল আপনাদেরকে বলবো যে কিভাবে কি, আপাতত দেখে রাখেন। আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলে টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। আর এখানে একটু আগে মানে জম্পেশ বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি। উত্তরবঙ্গে কিন্তু আমি বৃষ্টি পাইছি মাঝে মাঝে, বাট দক্ষিণবঙ্গে আসার পরে একটা লম্বা সময় আসলে প্রচন্ড খরা, বৃষ্টি হয়নি, আজকে থেকে শুরু হয়েছে। তো কালকে থেকে জানি না কি হবে। আর জেরি আসবে না, যেটা আপনাদেরকে অলরেডি বলছি। দাদা খুব আর্লি মর্নিং চলে আসবে। তো কালকে দাদা থাকবে, আমার নতুন যে রুট প্ল্যান আছে। আর আমি মনে হয় আমার 64 জেলা ভ্রমণের আজকে সবচাইতে একটা বড় রাইড করছি। 271.4 কিলোমিটার রাইড হয়েছে আজকে। যদিও কুমিল্লাতে থাকলে এত বড় রাইডটা হইতো না, যেহেতু চাঁদপুরে চলে আসছি আর 70 কিলোমিটার বেশি রাইড করতে হয়েছে। বাট প্লেসটা সেফ, এইটি একটা ভালো লাগা কাজ করতেছে। কালকে দাদা আসলে হয়তো নতুন রুট প্ল্যানে বের হয়ে যাবো আমরা, সমস্যা নাই। আর আজকে আর বেশি দীর্ঘায়িত না করি, যেহেতু অলরেডি 12:30 বাজে, খুব টায়ার্ডও লাগতেছে। কালকে নতুন ডেস্টিনেশনে, নতুন রুট প্ল্যান, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করবো। সো টিল দেন সবাই ভালো থাকেন, শুভরাত্রি।